তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আজকে আমাদের সাথে একটা ব্রাইট গেস্ট বলা যায়, তোমরা দেখতেই পাচ্ছ সাইডে। হ্যাঁ, সো সে হচ্ছে আমাদের কোর্সে ছিল এবং সে একটা চমৎকার রেজাল্ট করে, সেকেন্ড টাইমার। সে সে থার্ড হয় পুরা সেন্ট্রাল মেরিট জিএসটি তে, হুইচ ইজ ভেরি গ্রেটফুল রেজাল্ট বলা যায়। সো আজকে আমরা শুনবো তোমাদের সাব্বির ভাইয়ের কাছ থেকে তার সেকেন্ড টাইমের জার্নি। টুকটাক শুনবো। তোমরা যারা এখনো সেকেন্ড টাইমার আছো, বিশেষ করে অনেক বেশি তোমাদের মধ্যে ভয় কাজ করে যে পারবো কিনা, চান্স হবে কিনা। সো আজকে তোমাদের সাব্বির ভাইয়ের মুখ থেকে শুনবা সে জিএসটি থার্ড হইছে, তার সেকেন্ড টাইমে আসলে পারা যায় কিনা, কিংবা সেকেন্ড টাইমে আসলে কিভাবে কি করলে অ্যাকচুয়ালি থিঙ্কিং প্রসেসটা কেমন করলে আসলে ভালো করা যায়, সেটা নিয়ে তোমাদের সাব্বির ভাই কথা বলবে। তো শুরুতেই আমি সাব্বিরকে স্বাগতম জানাচ্ছি। তো সাব্বির ব্রাদার, ওয়েলকাম। ভালো জি আছো ভাই। তুমি? আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তুমি তোমার ছোট্ট করে তোমার জার্নিটুকু একটু শেয়ার করে দাও। তোমাদের জুনিয়র যারা আছে তারা হয়তো বা কিছুটা হলেও তোমার এখান থেকে বেনিফিট পাবে। জি ভাইয়া, যখন আমি ফার্স্ট টাইম এক্সাম দিই বুঝলেন, তখন ধরেন আমি ঢাকা গেছিলাম। আচ্ছা ঢাকা আচ্ছা যাওয়ার পরে আমার প্রায় 1.5 লাখ মতো খরচ। তো আচ্ছা আচ্ছা ওইটার পরে যখন আমার কোথাও হলো না, তখন আমার আব্বু মানে একেবারে ভেঙে পড়ছিল, আমিও ভেঙে পড়ছি। তারপরে আমার পক্ষে আর লেখাপড়া চালানো সম্ভব আসছিল না। তো আচ্ছা এইটার আচ্ছা পরে আমি বাসায় চলে আসলাম। আসার পরে অনেক খোঁজ খবর নিয়েছি যে একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে, আপনি দেখে কম টাকায় দিচ্ছেন, বা আমি খোঁজ খবর নিয়েছি বন্ধুদের কাছ থেকে যে মাত্র 400 বা 500 টাকায় একটা অনলাইন কোর্স দিচ্ছেন। তো ওইটাই আমি তখন ভর্তি হলাম। আমার তখন আমি বাসা থেকে করছি, যে ভর্তি হয়ে আপনার ক্লাস গুলা, মেন্টারশিপ ক্লাস গুলা করছি, তো ওইটা থেকে আমি অনেক বেনিফিট পাইছি। এটার আচ্ছা পরে আচ্ছা এটার পরে আপনার ওই যে মাঝে মাঝে যে এক্সাম দিতেন সেগুলো অনেক ভালো ছিল। আচ্ছা আচ্ছা তারপর দেখতাম যে আপনি অনেক মানে মোটিভেশনাল স্পিচ দিতেন, সেগুলো শুনতাম। এরপরে আচ্ছা। আমি সাব্বির, দেখতাম আমি যে যদি তোমাকে জি একটু বলি আর কি, যে তুমি যে ফার্স্ট টাইমে যে ঢাকা গেলা, তো গ্রাম থেকে যে ঢাকা যাওয়ার জি একটা সাহস করা, আবার চান্স না হওয়ার কারণে আবার গ্রামে ফিরে আসা, সো এটার কারণে নিশ্চয়ই তোমাকে সমাজে কিংবা আশেপাশে তোমাকে অনেক কথা শুনতে হয়েছে। সো সেগুলো নিয়ে যদি জি একটু ভাই, বলো আর কি। অবশ্যই। জি ভাইয়া, এটা তো হবে যে পাড়া প্রতিবেশীর কথা বলবে। মানে আমি এই বিষয়ে আমি বাসা থেকে বেরোতে পারতাম না। মানে এক একজন এক এক কথা বলবে যে বা চান্স হলো না কেন, ঢাকায় গেলে মধ্যবিত্ত পরিবারের সন্তান, তুমি ঢাকায় যাবা আচ্ছা কেন, এই বিষয়ে অনেক খোঁটা দিত। তো ওইগুলো আমি কানে কিছুই নেইনি। তো না নিয়ে তো এখন আমি বাসা থেকে মূলত আর বাসা থেকে বেরোতামই না, যে এক আচ্ছা একজন এক আচ্ছা এক কথা বলবে। সেই জন্য বাসা থেকে বেরোয়নি। তো অনলাইনে আপনার এটা কেনার পরে আমার অনেক উপকার হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি যদি তোমাকে একটু বুঝলেন? স্পেসিফিক্যালি বলি আর কি, ধরো অনেকের আছে যে বাসায় সেকেন্ড টাইম না আসলে সাপোর্ট করে না, যে বলে বিশেষ করে মধ্যবিত্ত আমরা যারা আছি, তোমার আমার মতো, যখন একবার টাকা পয়সা খরচ করে আমরা বড় বড় কোচিং সেন্টারে ভর্তি হওয়ার পরে যখন চান্সটা হয় না, তখন আসলে বাসায় না অতটা বুঝে না। তারা তো আর জানে না বিশ্ববিদ্যালয়ে প্রথমবার হয় না, পরে জি আবার দিতে হয়, আবার হয়। তো উনারা তো এত কিছু জানেন না। তো সেক্ষেত্রে বাসায় দেখা যায় যে সাপোর্টটা পাওয়া যায় না প্রপার ওয়েতে, যে বলতেছে বাবা তুমি জি আবার দাও, অবশ্যই। পারবা। এরকম আসলে ওই ওয়েল এডুকেটেড না থাকার কারণে তারা আসলে এত কিছু, তারা বরং বলে যে এত টাকা খরচ করে কি হইলো, কিছু তো হইলো না, তুমি আবার চেষ্টা করে কি করবা। অনেকে এটা জি ভাই। ক্লেম করে যে ভাই সেকেন্ড টাইমে বাসা থেকে সাপোর্ট দেয় না। তো সেক্ষেত্রে তুমি এটা কিভাবে মেনটেন করছো, যে বাসা থেকে তোমাকেও নিশ্চয়ই অনেক কিছু শুনতে হয়েছে, আই গেস। তো তুমি ওটা কিভাবে মেনটেন করছো যদি একটু বলতা। জি, আমি তখন খুব একটা কথা বলতাম না মানে বাসার সবার সাথে। তো আমি একটু একটা বন্ধুর কাছ থেকে আপনার এটা শুনলাম। শোনার পরে দেখছি যে আপনার সাথে ওই যে হাক স্টেইন আছে, হ্যাঁ ওনার হ্যাঁ, সাথে দেখলাম একটা হালকেস্টাইন। ভিডিও। তো ওই হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা দেখে আনাস ভাই। আমি যে বলছি, ভাই যে এমন কম টাকায় মানে একটা কোর্স আছে, দেখি ভাই এটা কি কাজে দেয় কি। আচ্ছা আচ্ছা। তো আলহামদুলিল্লাহ আপনার ক্লাস করে আমার লাভ হয়েছে, প্রচুর লাভ হয়েছে, আমি স্বীকার করছি। আর বাসা থেকে প্রথমে মানে যখন আমি এক্সাম দিয়েছি, মানে আচ্ছা এইবার আচ্ছা। আমার এক্সাম দেওয়ার পরে অনেক ভালো হয়েছে কিন্তু। মানে প্রথমে যে এক্সামটা দিছি জাহাঙ্গীরনগরে, ওইটাই হ্যাঁ ভালো হ্যাঁ। হয়েছে। তারপরে বাসা থেকে আস্তে আস্তে সাপোর্ট দেওয়া শুরু করেছে, মানে বলছে আচ্ছা তোমার তো এবার হচ্ছে তো। বুঝলেন? আচ্ছা। তো এই আর তার কি। মানে হচ্ছে কি, যে তোমারটা যদি আমি একটু গুছায় বলি সাব্বির, যে প্রথমত হচ্ছে যে তুমি যখন জি ফার্স্ট টাইমে যখন একটু হতাশ হয়ে গেলা, কোথাও হইলো না, বাসায় আসলা, তুমি জি কথাবার্তা অফ করে দিছো, কারোর সাথে তেমন কথাবার্তা বলো না। আই থিংক আমি আমার কিছু জি ভিডিওতে এটা বলছিলাম যে যত কম কথা বলা যায়, দরকার হলে ফ্যামিলির মানুষজনের সাথে বেশি কথা বলার দরকার নাই।
সো বেসিক্যালি তুমি জি আমার এখানে ভর্তি হওয়ার পরে এই মোটিভেশনাল কথাবার্তাগুলো শুনছো যে আচ্ছা ভাইও তো সেকেন্ড টাইমার ছিল, তাহলে ভাই যদি জি এইভাবে করে ফ্যামিলি মেনটেন করছে কিংবা তার সেকেন্ড টাইমের এই জিনিসগুলো এইভাবে মেনটেন করছে, তাহলে আমিও ওইভাবে চেষ্টা করে দেখি। তারপরে তুমি হচ্ছে জি ভাই। পরীক্ষা দিলা, প্রথম পরীক্ষা দেওয়ার পরে ভালো হয়েছে, দেন একটা ভালো হওয়ার কারণে আস্তে আস্তে তোমাকে আসলে ফ্যামিলিও সাপোর্ট দেওয়া সাপোর্ট শুরু দিছে। করছে। আচ্ছা, জি ভাই বুঝলাম। ওইটাই তো আমি আসলে একটু ডিপলি তোমার কাছ থেকে জানতে চাচ্ছি যে স্টুডেন্ট যারা আছে, মনে করো যে তুমি সেকেন্ড টাইমার যখন ছিলা, তুমি তো জানো যে ভাই সেকেন্ড টাইমের যে সময়টুকু আসলে মানুষের প্রেসার কতটুকু থাকে, মোটিভেশন আসলে থাকেই না বলা যায়। তারপর খারাপ লাগা, জি। তারপর নিজেকে ছোট খারাপ মনে লাগা করা। মূলত। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে কিভাবে মেনটেন করে পড়াশোনায়, ওই যে অনেকেই আমাকে ক্লেম করে যে ভাই অনেক বেশি ডিপ্রেসড লাগতেছে, কখনোই পড়াশোনায় মন বসাইতে পারতেছি না। তো সেক্ষেত্রে তুমি তাদেরকে কি বলবা যে তাদের আসলে এই ক্ষেত্রে কি প্রসেস মাইনে চলা উচিত, যাতে করে সেকেন্ড টাইমে তোমার মতো করে তারাও দীর্ঘক্ষণ পড়াশোনায় সময় দিতে পারে? বা তুমি কয় ঘন্টা পড়ছো বা কি কি পড়ছো, কিভাবে মেনটেন করছো, একটু তুমি ডিটেলস যদি বলতা, আই থিংক তাদের জন্য একটু আমি বেটার হইতো আর কি। আমি একটা কথা বলতে চাই যে যারা মানে আমরা বেশিরভাগ কিন্তু মুসলিম, তাই না? মুসলিম না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ধরেন যারা মুসলিম আছে, মানে এবার তো আপনার ধরেন রোজা গেল, আমি আচ্ছা, আচ্ছা। 1 মাস সম্পূর্ণ রোজা করছি। রোজা আলহামদুলিল্লাহ। করার পরে মানে প্রত্যেকটা রোজায় ইফতারের সময় আমি আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ আমার আচ্ছা, আচ্ছা, এর আগের বার আমার কোনো জায়গায় হয়নি, অন্তত আচ্ছা, যদি এক জায়গায় হয়, আমি ভাবছি যে যে আমার সিট আছে 400, আমার 400-র ভিতর হলে হবে। কিন্তু আচ্ছা। আল্লাহ যে আমার মেরিট 3 দিয়ে দিয়েছে, এটা আমি অনেক খুশি। মানে মূলত মাশাল্লাহ। বুঝতে পারছেন, মানে আমি হ্যাঁ। প্রতিদিন, মানে একটা দিনও বাদ দিইনি, প্রতিদিন আল্লাহর কাছে চাইতাম, তো আল্লাহ আচ্ছা, আমাকে আর আচ্ছা, ফিরায়নি। এটাই। আর আমার একটু পরিশ্রম ছিল। আর আমার প্রথম ফার্স্ট টাইম ভুল ছিল কি শুনবেন, যে আমি আচ্ছা। ফার্স্ট হ্যাঁ, টাইমে বলো। আমি যে ভুলগুলা ছিল, মানে আমি যেটা পারতাম না সেটা মানে নোট আচ্ছা, করতাম না। মানে দেখা যাচ্ছে এটা আচ্ছা, হবে না, এটা আর করিনি, এই জন্য আর আচ্ছা, হয়নি। পরে মানে আমি মেন কথা আমি গুছিয়ে পড়তাম না কিছু, আচ্ছা, আচ্ছা, বুঝলেন? তারপরে আচ্ছা, সেকেন্ড টাইমে এসে আমি যেগুলো আমার ভুল ছিল সেগুলো ফাইন্ড আউট করে নোট করছি, নোট করে সেগুলাই বারবার করছি। আর আচ্ছা, মূলত আচ্ছা। এক্সাম দিতাম, এক্সামটাই মেন, মানে যত বেশি এক্সাম দিবে তত সময় মেনটেন হবে, এই জন্য হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে সময় সাব্বির পাওয়া আমি, যায় না আর কি। হ্যাঁ, হ্যাঁ, আমি সবসময় স্টুডেন্ট যারা আমাকে সেকেন্ড টাইমে, যেমন আমার এখানে কিন্তু গত বছরের আগের বছর থেকেও কিন্তু প্রচুর সেকেন্ড টাইমার আমাদের এখান থেকে ভালো করতেছে। তো আমি যেটা বলার চেষ্টা জি করি যে স্টুডেন্টদেরকে, বিশেষ করে এই যে তুমি একটু আগে যেটা বললা, যে ফার্স্ট অফ অল তোমাকে এই জিনিসগুলো ফাইন্ড আউট করতে হবে যে প্রথমে তোমার প্রথমবার আসলে কেন চান্সটা হয় নাই। এই প্রপার জি ভাই। ফাইন্ড আউট যদি কেউ করতে না পারে, তাহলে আসলে তার কাজ করার আসলে কিছু থাকে না। সে ভাববে যে আমার মনে হয় জি। ভাগ্যই ছিল না, এই জন্য হয় নাই। বাট সে তার যে ভুলগুলো ছিল ওগুলো সে আর ভুল। স্বীকার করতে পারে না, সে মনে করে যে তার ভাগ্যর জি জন্য তার চান্সটা মিস গেছে। আসলে কি তোমার মনে হয় যে দৃষ্টিতে তো অনেক সিট, শুধুমাত্র কি ভাগ্যের কারণে কারণ মিস যায়, একটাও সিটও পায় না, এরকম কি শুধু ভাগ্যের দোষ দিলে হয়? ডেফিনেটলি না। তার এখানে না অনেক না ভাই। সিট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তার, আমি যেটা বলি বা তুমি একটু আগে যেটা বললা, যে প্রথমত হচ্ছে তাকে একটা পেজ নিতে হবে, সাদা পেজ, যে সেই সাদা পেজের মধ্যে আমলনামা লিখতে হবে অনেকটা নিজের মতো জি করে, যে আমি ফার্স্ট টাইমে এই এই কাজগুলা করছি, আমি এই এই ফাঁকিবাজিগুলা করছি, আমার এই প্রবলেম গুলো আমার ছিল, আমি ওইগুলা ঠিকঠাক মতো করতে পারি নাই। সো কি কি জি ভুল ভাই। ছিল এটা আসলে নিজের থেকে ভালো আর কেউ আসলে জানে না। তুমি তোমারটা ভালো করে জি ভাই। জানবা, আমি আমারটা ভালো করে জানবো। হ্যাঁ, মেন্টর হিসাবে হয়তো অবশ্যই। বা আমি তোমাকে বলতে পারি বা তুমি হয়তো বলতে পারো যে ভাই তুমি এই শর্টকাট গুলো একটু দেখো, তুমি এই টাইম গুলাতে জি পড়াশোনা ভাই। করো, এই এই জায়গা থেকে পড়ো। কিন্তু পড়তে হবে তোমাকে, প্রবলেম গুলা ফেস করতে তোমাকে হবে অবশ্যই। তোমাকে, আর পরীক্ষার হলে বসতে হবে তোমাকে। সো এই হুম। একটা পয়েন্ট যে সাব্বিরও এই কাজটা করছে, যে সে আগে একটা সাদা পেজ নিয়ে তার প্রবলেম গুলো ফাইন্ড আউট করছে, এটা একটা চমৎকার জিনিস, আমি সবসময় এটা বলি। সো স্মার্টলি তুমি তোমার প্রবলেম গুলো লিখো এবং ইচ এন্ড এভরি পয়েন্ট লিখো, যে আমার এই কারণে আমার হয়তোবা খাবারের প্রবলেম ছিল, হয়তোবা আমার বাসায় সাপোর্ট দেয় নাই, হয়তোবা আমি কোনো কোচিং এ পড়ি নাই, হতে পারে যে আমি অর্গানিক কেমিস্ট্রি পড়ি নাই, ইন্টিগ্রেশন পড়ি নাই, কিংবা আমি আড্ডাবাজি করছি, অথবা এও হইতে পারে যে আমি শহরে যাওয়ার পরে আমি ঠিকঠাক মতো প্রতিদিন পড়তে পারি নাই, আমি মানায় নিতে পারি, মানে ইচ এন্ড এভরি পয়েন্ট লিখো। লেখার পরে তুমি দেন সেকেন্ড টাইমে এসে চিন্তা করে যে লেটস স্টার্ট, যে আমি কেন আসলে এই জিনিসগুলো ফার্স্ট টাইমে ফেস আচ্ছা। করছি, ওইগুলো আমি আস্তে আস্তে ডিবাগ করা শুরু করি, যে হ্যাঁ আমার ইন্টিগ্রেশন আমি পারি না, তো শুরু করো ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন পড়ার পরে একটা রাইট চিহ্ন দিলাম, তারপরে আসো যে হ্যাঁ আমার সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই, ওকে অনলাইনে আমি একটা ভাইকে চুজ করে নেই, যে ভাই, লিস্ট একটা ভাই আমাকে সাপোর্ট করবে।
হ্যাঁ, যেমন সাপোর্ট আমাদের দিবে, এখানে জি ভাই। মেন্টরশিপ ক্লাসগুলো আসলে কেন দেওয়া হইতো যে একটা স্টুডেন্ট সে শুধু পড়াশোনা তো সবাই করে, সাব্বির করে, আমি করে, সবাই সবাই করে পড়াশোনা, কিন্তু চান্স তো সবার হয় না। কেন হয় না? কারণ ওই যে অবশ্যই। একটা সময় এসে যদি একটা ভাই তোমাকে গাইডলাইন। বলে যে ভাই তুমি এই গাইডলাইনটা ফলো করো, তুমি পারবা, তুমি এইভাবে চেষ্টা করো, আমিও পারছি, তো এই জিনিসগুলো যদি কেউ না বলে, কেউ যদি এই জিনিসগুলো তোমাকে গাইড না করে, তাহলে তো তুমি বিশ্বাসই করবা না যে আসলে তোমার চান্স হবে কিনা। তুমি যদি চোখের সামনে, এই যে তুমি এখন সাব্বিরকে দেখতে পাচ্ছ চোখের সামনে, আমি নিজেও একজন সেকেন্ড টাইমার, আমরা দুজন মানুষকে তুমি জি। দেখতেছো, ডেফিনেটলি তুমি দেখার পরে তোমার একটা ভিতরে একটা কনফিডেন্ট কাজ করবে যে হ্যাঁ, এই জাহিদ ভাই এভাবে বলতেছে, উনি নিজেও সেকেন্ড টাইমার ছিল, সাব্বির ভাই থার্ড হইছে, উনিও সেকেন্ড টাইমার ছিল, সো উনারা পারছে, আমিও পারবো। দেড় একটা মেন্টরশিপ জি, কোর্স অবশ্যই। কিংবা আমি যে মেন্টরশিপ ক্লাসগুলো নিতাম, মেন্টরশিপ ক্লাসগুলো আমার কিন্তু এক্সট্রা ছিল, আমার মেইন ক্লাসের পাশাপাশি এক্সট্রা হিসাবে নিতাম। তো এই জিনিসগুলো অনেক বেশি কাজে দেয়। তো আমরা মেইন টপিকে একটু যাই, সাব্বিরের কাছে আবারও। আমি সাব্বিরকে একটু কোশ্চেন করতে চাই যে জিএসটির জন্য যদি কেউ খুব ভালো মতো এই মুহূর্তে তোমার মতো র্যাঙ্ক করতে চায়, যে টপ 10 অথবা টপ 20, মানে খুব ভালো করার জন্য, তার আসলে কোন কোন ব্যাপারগুলা আসলে খেয়াল করা উচিত, কোন কোন দিকে তার আসলে জোর দেওয়া উচিত বলে তুমি মনে করতেছো? এখন শোনেন, ধরেন এর মূল কারণ মানে জিএসটি টপ করার মূল কারণ হবে আমি মনে করি যে বায়োলজি আর ম্যাথে ভালো করা। আচ্ছা। বুঝলেন? তারা মানে বায়োলজি বায়োলজি কিন্তু প্লাস, বিরাট প্লাস পয়েন্ট। যারা বায়োলজি পারে না, তারা ধরেন অনেক সময়ও বাঁচে। আবার ধরেন অনেক কম সময় করা যায়, এজন্য আর কি মানে ম্যাথে ওইটার জন্য সময় দেওয়া যায়। আচ্ছা। আর আচ্ছা। ম্যাথে খুব একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন হয় না, মানে এবার দেখছি যে সাস তারপরে অনেক জগন্নাথ এরা বেড়ে গেছে। তো আশা করি পরের বারও প্রশ্ন আরো ইজি হতে পারে। হ্যাঁ, তো হ্যাঁ। এইবার প্রশ্ন কিন্তু এমন কঠিন হবে না। আমি মনে করি যে বারবার যে প্রশ্নগুলাই আসছে সেগুলাই বারবার করা উচিত, মানে সেই আচ্ছা। টপিক আচ্ছা। ভিত্তিক করা উচিত। ওই প্রশ্নের ভিতরে চলে আসবে। আর ম্যাথ ফিজিক্স এর বিষয় হলো যে ফিজিক্সও খুব একটা কঠিন ছিল না আমাদের আমাদের বেলায়, এবার অনেক সহজ আচ্ছা। ইজি ছিল। আপনি বলতেন, আপনি প্রায় প্রায় বলতেন যে এবার শ্বাস বেড়ে গেছে, প্রশ্ন সহজ হবে হয়তো। আচ্ছা। সেই আচ্ছা। ভেবে আমি হ্যাঁ, নিয়েছি প্রিপারেশন, আলহামদুলিল্লাহ। আর আপনি সবসময় বলতেন যে বায়োলজি দাগাবা, ইংলিশের হ্যাঁ। ভিতরে হ্যাঁ। যাবা না। কারণ ইংলিশ আপনি তো দাগাননি শুনছিলাম, যে আমিও ইংলিশে দাগাই না, সমস্যা হবে হ্যাঁ আমি দেখি। বলছিলাম তোমাদেরকে। জি ভাই। জি, এই জন্য আমি দাগাইনি আর কি। বায়োলজি আপনার কথা মতো দাগিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমার আচ্ছা। 25টা এমসিকিউ এর ভিতরে 23টা হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি যদি জি, মাঝখানে একটু বলি, সাব্বিরে মনে করে দিল, বায়োলজির পাবলিক আমিও ছিলাম। আমি আমার কোর্সটাতে সবসময় মনে হয় এই কথাটা বলতাম যে তোমরা বায়োলজিতে ফোকাস করো, কারণ ইংলিশের আসলে জি, অবশ্যই। সিলেবাসটা আমরা কেউই জানি না, আর আমরা হচ্ছে বাঙালি, হিউজ। আমরা ইংলিশ আসলে কিছুই, আমি নিজেও পারি না, বুঝছো, আমি গ্রামাটিক্যালের কিছুই জানি না। তো যেহেতু আমাদের সভাপতি আমরা ইংলিশে সবাই দুর্বল, তো আমি আবার তোমাদেরকে বলবো না যে ইংলিশ শিখো না, আমি বলতেছি যে তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে তোমার আসলে কতটুকু জ্ঞান আছে এটার থেকে জরুরি হচ্ছে তুমি ওই পরীক্ষার হলে কয়টা এমসিকিউ দাগায় দিয়ে আসছো। কতটুকু পারো। যেমন, হ্যাঁ, যেমন এমন না যে সাব্বির যে সেকেন্ড টাইমে প্রচুর মেধাবী হয়ে গেছে, ব্যাপারটা এমন না, সেও মেধাবী ছিল, বাট না না ভাই। তার কিছু প্রসেসে প্রবলেম ছিল। কিন্তু পরীক্ষার হলে তাকে জি বলতেছে যে তুমি ফার্স্ট টাইমে চান্স পাও নাই, তুমি মেধাবী না দেখে পাও নাই। তো আমাদের প্রসেসটাই এমন যে তুমি জি এই জি। 60 মিনিটের ভিতরে 100টা এমসিকিউ তুমি কিভাবে দাগায় দিয়ে আসছো, ওইটা হচ্ছে তোমার উপরে। আমার দরকার কয়টা এমসিকিউ হইছে, তুমি এখন তুমি মুখস্থ করে দাগাও, তুমি কোনো জাদুর বলে দাগাও, কিংবা তুমি যেভাবে দাগাও, বাট তাদের দরকার মেশিনের ভিতরে কয়টা হইছে, ওইটা হচ্ছে তোমার কাউন্ট করে রেজাল্ট দিয়ে দাও। সো ওই পার্সপেক্টিভ থেকে জি। চিন্তা করলে আমি বলবো যে তুমি বায়োলজি দাগাইলে তোমার জন্য বেটার। কিভাবে? যেমন আবুল হাসান স্যারের বই, তারপর হচ্ছে গাজী আজমল স্যারের বই, এই দুইটা বই থেকে আসলে বাইরে থেকে আসার কোনো চান্স নাই। হ্যাঁ, এটা মেডিকেলের মতো কোয়েশ্চেন করে না যে খুব কঠিন করে ফেলে। আর আর একটা আমি, কথা বলি, হ্যাঁ বলো। ওই যে মানে বিগত যত সাল আছে মানে 23 24 21 22 19 20, মানে এইগুলা যত এমসিকিউ আছে বায়োলজি এর ভিতর হ্যাঁ, থেকে পড়লে চলে আসে। মানে আমরা তো হুবহু দেখছি যে চলে আসছে পুরো। হ্যাঁ, আমি তো বুঝলেন? এটা বলছিলাম মনে এই আর হয় কি। যে যারা ফাঁকিবাজি করে জি বায়োলজি দাগাইতে চাচ্ছ, তাদের কাজ হচ্ছে যতগুলা ইউনিভার্সিটি আছে বায়োলজি রিলেটেড, সবগুলা ইউনিভার্সিটির বায়োলজির বিগত যত বছর পারা যায় সলভ করে যাও, কারণ 2000 এমসিকিউ বায়োলজি থেকে সলভ করলে দেখা যায় যে 15-20টা বারবারই রিপিট হচ্ছে। লাইক দৈত্য জি ভাই। পছন্দের অনুপাত থেকেই আসতেছে, মেন্ডেলিফের ওইখান থেকেই আসতেছে, স্টার্ট কোডন যদি একবার আসে পরের বার আসবে ইন্ট কোডন কোনটা, স্টপ করুন। রেপ্লিকা থেকে একবার আসলে আর আরেকবার আসবে আরএনএ থেকে। সো এইভাবে করে বলছিলাম যে জি তুমি ওই মেথডও ইউজ করতে পারো, চুরাই মেথড যেটাকে বলে। তো আমি যেটা বলছিলাম আর কি, যে ওই বায়োলজির সিলেবাসটা কিন্তু আমরা সিলেক্টিভলি জানি যে
আমাদের এই কয়টা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারের মধ্যে এই চ্যাপ্টার গুলা আরো শর্ট আউট করে নিতে পারি, যে এই চ্যাপ্টার গুলা বেশি ইম্পর্টেন্ট। যেমন শ্বসনের চ্যাপ্টার থেকে বেশি আসবে, কুশের থেকে আসবে। জি অবশ্যই। এখন লাস্টের চ্যাপ্টার থেকে কম্পারেটিভলি তোমার কোন কোন চ্যাপ্টার থেকে বেশি আসে এটা নিজেই অ্যানালাইসিস করলে বোঝা যায়। তার মানে কি, ইংলিশের তুলনায় আমরা কিন্তু এই জায়গাটাতে কি কি আসবে না আসবে অ্যাটলিস্ট এটা আমরা আগে থেকে এজিউম করে নিতে পারি। এটা আমাদের জন্য বেনিফিট। সো এই ছিল বায়োলজির ব্যাপারে। সো কেউ যদি বাংলা ইংলিশ নিয়ে কিছু জি ভাই। বলতে চায়, অনেকেই কোয়েশ্চেন করে যে ভাই বাংলা ইংলিশটা আসলে একটু ঝামেলা মনে হয়, তো সেক্ষেত্রে তুমি বাংলা ইংলিশ নিয়ে কি বলতে চাইবা তাদেরকে, যদি কেউ দাগাইতে চায় বায়োলজির পরিবর্তে? না যার মানে যে ধরেন মানে মেডিকেল অ্যাসপিরেন্ট ছিল, সে যদি আচ্ছা। বাংলা ইংলিশ দাগাইতে চায় সে দাগাইতে পারে অবশ্যই। তার না, সে তো বাংলা ইংলিশ, ও ম্যাথ যদি না থাকে সে বাংলা ইংলিশ দাগাইতে পারে, হ্যাঁ কারণ হ্যাঁ তার হ্যাঁ। ইংলিশ বেস অনেক ভালো হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ। বুঝলেন? এটা দাগাতে পারে। আর যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, আমি মনে করি করি যে ইংলিশ না দাগাই মানে বায়োলজি আচ্ছা দাগানো আচ্ছা। বেটার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো আমার হ্যাঁ যেমন ইংলিশ না দাগাই বায়োলজি দাগাইছি। হ্যাঁ হ্যাঁ, মেডিকেলের যারা আছে তারা আসলে বায়োলজি দাগানোটাই বুঝছেন তো? বেটার। যদি ম্যাথে প্রবলেম হয়, স্বাভাবিকভাবে তাদের ম্যাথে প্রবলেম হবে, এটা জানা কথা। আর বাকি যারা আছে তারা, এটা ডিপেন্ড করতেছে যে তুমি যদি বেশি ইংলিশ পারো ইংলিশ দাগাবা, ইটস আপ টু ইউ। তো আমি যদি আরো জি স্পেসিফিকলি কিছু কোয়েশ্চেন করি আমরা, বা যদি তোমার কাছ থেকে জানতে চাই, যেমন অনেকেই কোয়েশ্চেনটা করে যে সেকেন্ড টাইমের ক্ষেত্রে দেখা যায় যে রেগুলার পড়তে পারে না অনেকে। মনে হয় যে আজকে পড়ছে 1 ঘন্টা, 1 ঘন্টা পরে তারা আসলে মোটিভেশনটা হারায় ফেলতেছে। সে আসলে কেন পড়তেছে, কি জন্য পড়তেছে সে নিজেও বুঝতেছে না। আবার এটাও জানে যে তাকে চান্স পাওয়া লাগবে। আবার দেখা যাচ্ছে সে আজকে পড়তেছে, আরো 2 দিন গ্যাপ দিয়ে দিচ্ছে, সে আর পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে তুমি তাদেরকে কি বলবা, মানে তোমার কি বলার আছে তোমার জায়গা থেকে? প্রথমে আমি মনে করি যে ভাই, মন করে স্থির রাখতে হবে। স্থির রাখাতে হলো আসল কথা। বুঝলেন? স্থির রেখে মানে আমি সব সময় বলবো যে নিজে হলো যে যে ধর্মের আছে তাকে সে ধর্মের ইবাদত করতে হবে। আচ্ছা মানে আচ্ছা। মুসলিম হইলে অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হ্যাঁ হবে যে আল্লাহ আমার ফার্স্ট টাইম হইলো না, এই বিষয়ে আমার কি করা উচিত। আল্লাহ নিশ্চয় অবশ্যই পথ দেখাবে। সেই পথ হ্যাঁ। দেখে মানে প্রতিদিন যদি আল্লাহর কাছে চাওয়া যায়, আল্লাহ আর ইনশাল্লাহ কোনোদিনই ফেরাবেন না। আমি সবসময় যে বলতাম আল্লাহ আমার চান্স হইলো না, আমি কি করবো। এখন আল্লাহ একটা নিশ্চয় উপায় দিয়েছে, যে চিন্তা একবার আমি ইনশাল্লাহ স্বপ্নেও দেখছি যে আলহামদুলিল্লাহ, যে হয়নি তাই কি হয়েছে, হবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। তো সাব্বির কিন্তু জি চমৎকার একজন পজিটিভ মানুষ আমার যেটা মনে হইলো। তো আমিও আমার জায়গা থেকে অনেকবারই তোমাদেরকে বলছিলাম যে যদি কেউ ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে পারে, যে যে ধর্মের আছো, এটা নট নেসেসারি যে তোমাকে সেম ধর্ম জি পালন করতে হবে, যে যার ধর্মে আছো। তো আমি আমার জায়গা থেকে বলি যে কেউ যদি আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখে, ধৈর্য ধারণ করে থাকতে পারে, তার জন্য যে কি জিনিস অপেক্ষা করে সে নিজেও আসলে বুঝতে পারে না। আমার অনেকগুলা ভিডিওতেও আমি তোমাদেরকে বলছিলাম, হয়তোবা তোমরা আমার ইউটিউব চ্যানেলে গেলে এটা দেখতে পারবা, যে আমি যখন ফার্স্ট টাইমার ছিলাম তখন কল্পনাও করি নাই কখনো আমার চান্স হবে না। আবার সেকেন্ড টাইমে যাওয়ার পরে জি আমি ভাই। কখনো কল্পনাও করি নাই যে আমি আসলে আজকের এই পজিশনে আসতে পারবো। যেমনটা সাব্বির হয়তোবা কখনোই সে কল্পনা করে নাই যে একদম থার্ড হয়ে যাবে সে। সে নিশ্চয়ই এটা অবাক জি হয়েছে ভাই। এটা দেখার পরে। তো এটা কিন্তু সবই আল্লাহ তাআলার একটা ইচ্ছা এবং একটা প্ল্যান, কারণ ইস, একটা ভালো প্ল্যান। কারণ ওই যে ধৈর্য ধারণ করে থাকা, সাব্বিরে নামাজ কালাম ঠিকঠাক মতো করছে, কেন করছে? মন শান্ত করার জন্য। দেখো সে একটা ওয়ার্ড ইউজ জি করছে, ভাই। স্থির থাকা। স্থির থাকা দ্যাট মিন্স কি? তুমি 1 ঘন্টা পরে তুমি আর কন্টিনিউ করতে পারতেছো না, দ্যাট দ্যাট মিন্স যে তুমি অ্যাকচুয়ালি ভিতর থেকে অস্থির হয়ে আছো, তুমি নিজেও জানো না যে তুমি কি চাও। তো সেই জায়গাটা থেকে তোমাকে আগে স্থির হওয়া লাগবে যে ওকে, আমি অস্থির আছি, আমি নামাজ পড়বো, আমি আমার মনটাকে শান্ত করব। ভিন্ন ধর্মের হইলে মেডিটেশন করতে পারো, মুসলিম হইলে জি ডেফিনেটলি ভাই। নামাজের উপরে ওষুধ নাই। নামাজ থাকলে আসলে তোমাকে মেডিটেশনে এক্সট্রা টাইম দেওয়া লাগবে না। এবং আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমাকে আপনি অস্থিরতা কমায় দেন, আমাকে আপনি ফোকাসড হতে সাহায্য করেন। তো সেক্ষেত্রে তোমার সাহায্য আল্লাহ তাআলা অবশ্যই করবেন, ওনার অসীম দয়া ওনার। তুমি নিজে থেকে এই জি অস্থিরতাটুকু দূর করতে পারবা না। সো যখনই তুমি অস্থিরতা থেকে বের হবা তখন তুমি অ্যাকচুয়ালি বুঝতে শিখবা যে আসলে তোমার কি করা উচিত। সো গাইডলাইনের ক্ষেত্রে যে আমার কোন জায়গা থেকে কতটুকু কি পড়া লাগে না লাগে, এটার জন্য তো ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে। তুমি জাহিদ ভাইয়ের ভিডিও না দেখো এটা সমস্যা নাই, কিন্তু তুমি অন্য যে ভাইয়ের কথা তোমার ভালো লাগে তুমি তার কথা শুনো, তার কথা মতো আগাও। গাইডলাইনের তো অভাব হবে না যে ভাই আমাকে গাইড করার মতো কেউ নাই। এই জিনিসটা এখন আর এই মুহূর্তটাতে অনলাইন জগতে কেউ বলতে পারবে না, বুঝছো? সো তুমি গাইডলাইনটা ফলো করো, ওইটা তুমি সব জায়গায় পাবা।
তোমার নিজেকে আগে স্থির হওয়া লাগবে। এটা যে কোনো ভাবে তুমি স্থির করতে হবে। নামাজ পড়ো, অথবা তুমি কোরআন তেলাওয়াত করো, ভিন্ন ধর্ম হলে মেডিটেশন করো, অথবা তুমি তোমার আব্বু আম্মুর সাথে কথা বলো। হ্যাঁ, যে যার মতো জি করে নিজেকে স্থির করতে হবে। যেমন আমি আমার কথা যদি একটু বলি, সাব্বিরের সাথে এই কথাগুলো আমার অনেক রিলেটেবল মনে হচ্ছে, কারণ আমি নিজেও সেকেন্ড টাইমার ছিলাম তো। তো আমি যখন ফার্স্ট টাইমে বিভিন্ন জায়গা থেকে একদম হুচট খেয়ে পড়ে গেলাম, হয়তোবা তোমরা অনেকবারই তোমরা শুনছো আমার কথা, নতুন কিছু না। তো আমি কিন্তু কখনোই এটা চিন্তাও করি নাই যে আমি এরকম একটা পরিস্থিতির শিকার হওয়া লাগবে, কারণ আমি যথেষ্ট কনফিডেন্ট ছিলাম। আমার ফ্রেন্ডরা যারা ছিল তারাও ভালো জায়গায় চান্স পাইছে, রুয়েট কুয়েট চুয়েট বুয়েটেও চান্স পাইছে। সো আমারও এক্সপেকটেশন ছিল বুয়েটে হয়ে যাবে। সো এখন আল্লাহ তাআলা তো জি সবাইকে সবার সবকিছু দেন না, তাই না? তুমি মেধাবী থাকলেও তোমাকে আল্লাহ তাআলা দিবেন, বা তোমার ভাগ্যে যে বুয়েটি আছে কিংবা তোমার ভাগ্যে যে ভালো ইউনিভার্সিটি আছে, জীবনে কেউ এটা সিউরিটি দিতে পারবে না। অনেক মেধাবী জি ভাই। স্টুডেন্ট আছে যারা দিনরাত পরিশ্রম করে, অনেক মেধাবী, তারপরেও তারা জিএসটি তেও চান্স পায় নাই, এরকম অনেকেই আছে। সো এটা আসলে জি শুধুমাত্র পড়াশোনার উপর ডিপেন্ড করে না, অনেক কিছুর উপর ডিপেন্ড করে, হোয়াট এভার। তো আমি কিন্তু ওই জায়গাটা থেকে বিরাট একটা ধাক্কা খাইলাম, যে কি হইলো এটা, এত টাকা খরচ করলাম, শহরে গেলাম, ওই সাব্বিরের মতোই আমি সিলেট শহরেই পড়াশোনা করছি। সো আমার কাছে মনে হয়েছে যে বাসা থেকে টাকা পয়সা নিলাম, পড়াশোনা করলাম, উদ্বাসের মতো একটা জায়গায় প্রায় 20,000 25,000 টাকা দিয়ে ভর্তি হইলাম। তো কি হইলো, দিন শেষে তো রেজাল্টটা তো জিরো হয়ে গেল, তাই না? কারণ তুমি চান্স পাও নাই মানে ভাই তুমি আসলেই মেধাবী না, এটাই আমাদের পরিবেশ আমাদের সমাজ বলে, তাই না? এটাই আমি এটাই আমি বলছি। জাহিদ ভাই হয়তো একসময় সাব্বিরকে বলতে পারি যে তুমি চেষ্টা করো, তুমি মেধাবী আছো, তুমি চেষ্টা করলে পারবা। বাট সবাই তো এরকম করবে না, সবাই ভাববে যে চান্স পাই নাই বেটা, মেধাবী না বেটা, আহ, ফাইজলামি করে সময় নষ্ট করছে, পড়াশোনা করে নাই জি ঠিকঠাক ভাই মতো, অবশ্যই। হ্যাঁ বাপ মায়ের টাকা নষ্ট করছে। তো মানুষের কথা কিন্তু আমাদেরকে ট্রিগার করে, আমাদের ভিতরে কষ্ট দেয়, আমাদের মনটা খারাপ করে দেয়। সো আমিও ওইভাবে মনটা খারাপ হয়ে গেছিল। আমি বন্ধু বান্ধবদেরকে দেখছিলাম সবাই দেখা যাচ্ছে অমুক ইউনিভার্সিটির ইভেন্ট শেয়ার করতেছে ফেসবুকে, তো সবাই আবার ওখানে কংগ্রাচুলেশনস লিখতেছে, আমি ওইগুলা দেখতেছি, অথচ আমি বাসায় বসে আছি। সো এই যে জি সিচুয়েশনটা, ভাই। আমি জানি প্রত্যেক সেকেন্ড টাইমার যারা এই মুহূর্তটাতে মানে ফেলিওর হয়ে বাসায় বসে আছো, সবাই এটা ফিল করতেছো। তো আমি এবং সাব্বির আমরা দুইজনেই আমাদের পক্ষ থেকে তোমাদেরকে বলবো যে যেহেতু আমরা ওই জায়গা থেকে উঠে আসতে পারছি আল্লাহর রহমতে, তুমিও পারবা। বিশ্বাস করে, আলাদা কিছু না যে আমরা অবশ্যই খুব বেশি মেধাবী দাবি করব নিজেদেরকে, না, মেধাবী না। অবশ্যই। আমরা পরিশ্রমী এবং আমরা সময় দিছি, ধৈর্য ধারণ করছি, চেষ্টা করে গেছি। কারণ স্টিল দেখো, আমিও জানতাম না যে আমি ভালো কিছু একটা করে ফেলবো সেকেন্ড টাইমে, সাব্বিরও এটা মানে এটা স্বীকার করবে, সে থার্ড হয়ে যাবে, এটা কখনো কল্পনাও করে নাই, কিন্তু হয়েছে তো। জি তো তুমিও হয়তো বা জি এখন মনে আল্লাহ। হচ্ছে যে আমি পারবো না, যে আমাদেরকে ওই পাশে দেখতেছো, বাট চেষ্টা করে থাকলে, লেগে থাকলে তোমারও হবে। তো অনেক মোটিভেশন অবশ্যই। কথাবার্তা আমরা বলে দিছি, অনেক মোটিভেশন হইলো। তো আমি সাব্বিরের কাছ থেকে, গেস্টের কাছ থেকে আরো কিছু কথাবার্তা তোমাদের পক্ষ থেকে জানার চেষ্টা করব। তো সাব্বির, তো তোমার আসলে জি যখন ভাই। চান্সটা হইলো, তোমার মুহূর্তটুকু একটু শেয়ার করো। তুমি যখন সেকেন্ড টাইমে তুমি এত হতাশা থেকে যখন তোমার প্রথম চান্সের খবর আসলো, তখন আসলে তোমার মুহূর্তটা কেমন ছিল বা তোমার অনুভূতিটা কেমন ছিল? যদি একটু, যদি এক্সপ্রেস করার মতো না এটা, বাট একটু চেষ্টা করো আর কি বলার। জি হ্যাঁ, আমি বলছি। ধরেন আমি কুমিল্লায় ভর্তি হওয়ার জন্য, তো আমি কুমিল্লায় যাচ্ছিলাম, আমি একটা ম্যাচে ছিলাম, তো ওখান থেকে যাব। তো আমি ঘুমিয়ে আছি। সে ঘুমিয়ে থাকার সময় একজন ফোন দিয়ে বলছে, বলছে দোস্ত তুই থার্ড হয়ে গেছিস। আমি শুনে অবাক। আমি বলছি আল্লাহ, আল্লাহ কি হইলো এমন বললে। খুব একটু আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলাম। শুক্রিয়া আদায় করে আব্বু আম্মুর কাছে সবাইকে জানালাম। তারা অনেক খুশি হলো। তারপরে আনন্দ আপনাকে, তারপর পরে আপনাকে বললাম, আপনি একটু অভিনন্দন জানালেন, এই আর কি। আর সবাই তখন মানে আমার সাথে একটু ভালো ভালো যাইছে, কথা বলতে আসছে যে এমন এমন কি করে হলো আর কি। তা আমি বললাম যদি আমি পারি তোমরাও পারবে। আমি তো সেকেন্ড টাইমার ছিলাম, আমার তো ফার্স্ট টাইম কোথাও হয়েছিল না, আমি যদি পারি তোমরাও পারবে, এই আর কি বললাম। তো শুনলা জি তো ভাই। তোমরা অ্যাকচুয়ালি তোমাদের সাব্বির ভাইয়ের কথা, যে আহ, ওই ওই সময়টার যে ফিলিংসটা মুখে বলা পসিবল না। বাট তোমরা একটু জি ভাই। থিঙ্ক করো যে আমাদের এই ভিডিওটা দেখার পরে যখনই আমি আপলোড করব, একটু চিন্তা করিও যে আচ্ছা ভাইরা আসলে কি বুঝাইতে চাইলো। তুমি সিচুয়েশনটা একটু কল্পনা করিও সাব্বির ভাইয়ের মতো, যে আচ্ছা ওই সময়টাতে যদি আমি থাকতাম, আমাকে যদি কেউ বলতো আমি থার্ড হইছি, তারপর ফ্যামিলিতে তোমার আব্বু আম্মুর কাছে তুমি যদি এটা কল করে বলো বা যায় বলো যে আম্মু বা আব্বু আমি থার্ড হইছি সারা বাংলাদেশে একটা জি জিএসটির মতো একটা বড়সড় পরীক্ষার মধ্যে, কেমন ফিলিংসটা হবে বা কেমন লাগবে তোমার, একটু কল্পনা করিও, তাহলে আই গেস তুমি পড়াশোনা থেকে উঠবা না। কি মনে হয় সাব্বির?
জি ভাই, অবশ্যই। এইটা আর কি। তো অবশ্যই। যাই হোক, আমরা খুবই শেষের দিকে চলে আসছি আজকের ডিসকাশনের। তো আমরা অনেক কথাবার্তাই বললাম। যদিও এটা আসলে হুট করেই একটা কি বলা যায়, ডিসকাশন বলা যায়, 1/4 ডিসকাশন। আগে থেকে তেমন কোনো আমাদের প্রিপারেশন ছিল না। আমি তাকে, সাব্বিরকে বললাম যে তুমি তোমার সেকেন্ড টাইমে জার্নিটা একটু শেয়ার করো আমাদের মাঝে, যেহেতু অনেক সেকেন্ড টাইমার আছে এবং যেহেতু সরাসরি সে আমার স্টুডেন্ট। এবং আমি জি। আসলে চাচ্ছিলাম যে আমার সাথেই সে কথা বলে তোমাদেরকে বলুক যে তোমরাও পারবা, চেষ্টা জি, করে যাও, তোমরাও পারবা, আমি থার্ড হয়েছি, তোমরাও পারবা। সে সেকেন্ড টাইমার, কিন্তু এটা অবশ্যই। বারবারই উল্লেখ করতেছি, সে সেকেন্ড টাইমার। সে যদি বলতে পারে এরকম, সে তো আর মিথ্যা বলবে না, কারণ এটা বললে তো তার মানে অ্যাকচুয়ালি তার কোনো বেনিফিট নাই। সে সত্য জিনিসটাই তোমাদেরকে জি বলবে যে তোমরাও পারবা, তাই না? ফ্লেক্স নিতে চাইলে তো বলতোই যে এগুলা কঠিন জিনিস, হঠাৎ করে একদিন পরীক্ষা দিছি থার্ড হয়ে গেছি, ব্যাপারটা তো এমন না। সে অনেক ভালো না মতো না। তোমাদেরকে আশা করি অনেক কিছু বলছে। তো আমি আমার দিক থেকে এখানেই শেষ করতেছি। সাব্বির যদি কিছু বলতে চায়, সে তার ফিনিশিং কথাবার্তা বলে সে শেষ করুক। আর আমি তোমাদেরকে আবারও বলতেছি, তোমরা বারবার এই লাইভটা দেখো, বারবার এই ভিডিওটা দেখো, সাব্বিরে কি বলতে চাচ্ছে, সে আসলে কি বোঝাতে চাচ্ছে, জিনিসগুলো একটু বারবার রিক্যাপ করো। আশা করি এই ভিডিওটা তোমার লাইফের একটা লাইফ চেঞ্জিং ভিডিও হইতে পারে, যদি তুমি ঠিকঠাক মতো শুনতে পারো। আর যদি মনে করো যে ওকে শুনতে ভালো লাগতেছে, সাব্বির ভাইয়ের কথাবার্তা শুনতে ভালো লাগতেছে, পরে ভিডিও অফ করে তুমি তোমার মতো সাব্বির ভাই সাব্বির ভাইয়ের মতো, জাহিদ ভাই জাহিদ ভাইয়ের মতো, এটা আসলে হয় না। তো সাব্বির, তুমি শেষে কিছু একটা যদি বলতে চাও বলে তুমি ফিনিশ করে দাও আর কি। জি ভাই, বলছি যে মানে যে জিএসটি তে এবার চান্স পেয়েছে আর যে চান্স পায়নি, তাদের মধ্যে মূল পার্থক্য খুব একটা বেশি না। মানে হামমন করে হালকা। যে চান্স পায়, তার তার মূল কারণ চান্স পাওয়ার হলো সে সময়ের মধ্যে জিনিসটা কমপ্লিট করে। মানে আমার 60 সেকেন্ডে আমার কমপ্লিট করতে হবে 100টা টিক। আমি তো 100টা দাগাবো না, আমি যে কয়টা পারি সহজ জিনিস আমি সব কয়টা দাগে আসবো যে কয়টা পারি। আমার দেখা যায় 70টা হচ্ছে, আমি 70টা দাগে দেবো। আমার দরকার নেই যেগুলো আমি পারি না বা কঠিন জিনিস আমি দেখবোই না। এ হয়ে গেল। আমি যে 70টা পারি, তো আমার মেরিট তো তখনই 100-র ভিতরে চলে আসছে। আচ্ছা আমার আচ্ছা। দরকারই নেই অত অনেক অনেক কিছু দাগানো। এই আর কি। আচ্ছা, আমার হঠাৎ করে বুঝলেন ভাই? আরেকটা জিনিস মাথায় তো আসলো, আমি। শেষ করে দিছিলাম। তো তুমি জি। আসলে কয়টা দাগাইছিলা বা কয়টা দাগানো উচিত, এটা নিয়ে অনেকের কোয়েশ্চেন করে। তুমি তো থার্ড হইছো, সো জিএসটিতে আসলে তুমি জি কয়টা দাগাইছো এবং কয়টা দাগানো উচিত, এটা নিয়ে অনেকে কথা বলে যে ভাই কয়টা দাগানো উচিত, কয়টা দাগাইলে কয়টা হইলে আসলে টপ 10-এর ভিতরে আসতে পারবো বা টপ 100-এর ভিতরে আসতে পারবো, এটা নিয়ে যদি বলতে আর ভাই, কি। এটা হলো কি, দেখেন, মানে প্রশ্ন বুঝে। হ্যাঁ হ্যাঁ। প্রশ্ন আমি প্রথমে দেখছি যে প্রশ্ন দেখছি অনেক সহজ হয়েছে। আমি বুঝতে পারছি যে এবার প্রচুর দাগাইতে হবে, না দাগাইলে হবে না। আমার প্ল্যান ছিল যদি প্রশ্ন কঠিন হয়, আমি সর্বোচ্চ হইলে 60টা দাগাবো। এই প্ল্যান নিয়ে গেছিলাম আমি। কিন্তু প্রশ্ন দেখে আমার মনে হচ্ছে আমি তো আমার হচ্ছে সব। এর দাগার পরে আমি একটা না দাগাইছি হইলে 80টা। মানে একটা না, প্রথমে 80টা দাগাইছি। তো 80টা দাগানোর পরে সময় দেখছে আমার এখনো 10 মিনিট, 10 না, 8 মিনিট আছে। তো আচ্ছা আচ্ছা। 8 মিনিটে আমার যে করে পাঁচটা কঠিন ছিল, ওই পাঁচটা আমি দাগাইছি। ধরেন ফিজিক্স ছিল কিছু, ফিজিক্স 2টা ছিল আর ম্যাথ 2টা ছিল। তো পরে ওই কটা দাগাইছি। তো আলহামদুলিল্লাহ দাগাইয়ে ওইগুলো হয়েছে। মানে মোট 85টা দাগাইছি, তার ভিতরে আমার না, 94টা দাগাইছিলাম, 85টা হয়েছিল। তো মাইনাস দিয়ে আমার মোট মার্ক ছিল 82.75। এই আর কি। হ্যাঁ, তো সাব্বির তো বললো তোমরা বারবারই কোয়েশ্চেন করো যে ভাই কয়টা, যে বললো সে ডিপেন্ডস অন কোয়েশ্চেন পেপার, যে তুমি কোয়েশ্চেনটা জি। দেখার পরে আসলে বুঝতে হবে যে এই কোয়েশ্চেনটা আসলে ইজি হইলে তোমাকে অবশ্যই বেশি বেশি দাগাইতে হবে, কারণ সবাই জি। এই জি। কোয়েশ্চেন গুলা পারবে। আর যদি কঠিন হয় তাহলে জি। ডেফিনেটলি তোমাকে যেগুলো 100% শিওর তুমি ওগুলাই দাগাইতে হবে। এর বাইরে তুমি দাগাইলে আসলে অবশ্যই। দেখা যাচ্ছে তুমি নিজেই হবে নেগেটিভ না। খাবা, তারপর হওয়ার না হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। সো চমৎকার ভাবে জি। সাব্বির তার হয়তো সময় স্বল্পতার কারণে আমরা আরো অনেক কথাবার্তা হয়তো বলতে পারতাম, কিন্তু যার যতটুকু সময় পাইছি চমৎকার ভাবে সাব্বির তার গাইডলাইন সেশন, তার যেই জার্নিটুকু একটু শেয়ার করছে। হয়তো ভবিষ্যতে সাব্বিরের সাথে আমাদের আরো কথাবার্তা হবে, আর গাইডলাইন সেশন হতে পারে তার সাথে ইনশাল্লাহ। সো সাব্বিরকে আবারও ইনশাল্লাহ। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার কারণে। আশা করি তোমার সেকেন্ড টাইমের যেই সাকসেস হওয়ার যে ব্যাপারটা, ওইটা তোমার দীর্ঘদিন যাতে ধরে রাখতে পারো, তুমি যাতে তোমার লাইফে আরো একটা ভালো একটা ভবিষ্যৎ তোমার হয়, যাতে তুমি পরবর্তীতে, আবারও বলতেছি যে ধরো সেকেন্ড টাইমে যারা থাকে তারা আসলে একবারই হুচট খায়, তারা আসলে লাইফের আর কোথাও আটকায় না, কারণ তারা একবার ওই যে হুচট খেয়ে উঠা শিখে যায়। ওই যে বলে না যে একটা বাচ্চা যদি একবার পড়ে, একবার পড়ার পর যখন নিজে নিজে উঠতে পারে, তখন আর কোনো গার্ডিয়ান লাগে না যে তাকে ধরে ধরে তুলবে, তখন সে নিজে নিজেই উঠতে পারে, কারণ শিখে গেছে সে। তো জি ভাই। যখনই সে হোঁচট খাবে সে একা একাই উঠবে। সো সেকেন্ড টাইমের যারা আছে তাদের ক্ষেত্রে এটা হয়।
ইভেন আমি ভার্সিটিতেও দেখছি যারা ভালো করতেছে, যারা ভালো করছে, সবারই সেকেন্ড টাইমের ম্যাক্সিমাম, বিশেষ করে আমি সাস্টে যেটা দেখতে জি পাচ্ছি। সো সাব্বির, আশা করি তার লাইফে সে আরো অনেক দূর এগিয়ে যাবে। তো সাব্বির, ধন্যবাদ তোমাকে আমাদের সাথে যুক্ত থাকার কারণে। সো আজকে এই পর্যন্তই, জি আমি বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। অবশ্যই অবশ্যই ভিডিওটা তোমরা বারবার বারবার দেখো, যারা জিএসটি তে পরীক্ষা দিবা, যারা সাস্টে পরীক্ষা দিবা, যারা যেখানেই পরীক্ষা দাও, আমার কোর্সে থাকো কিংবা ভাই অন্য কারো কোর্সে থাকো, তোমার উপরে এটা ডিপেন্ড করতেছে। বাট আমি চাচ্ছি তুমি আলটিমেটলি যাতে সঠিক তথ্য, সঠিক গাইডলাইন, সঠিক নিয়ম মেনে মোটিভেটেড হয়ে তুমি যাতে কামব্যাক করতে পারো। তুমি যাতে সেকেন্ড টাইম হওয়ার কারণে তুমি যাতে এটা না ভাবো যে আমি মনে হয় পারবো না। তুমি পারবা, সবাই পারতেছে, তুমিও পারবা। তোমরা যারা আছো সবার অবশ্যই। জন্য অনেক বেশি দোয়া থাকলো। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। টাটা। জি ভাই, হ্যাঁ। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।